দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, বাংলা শিক্ষক। বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের পাঠদান করব প্রতিবেদনের উপরে। বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অংশের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদন। প্রতিবেদন বিষয়টি তোমাদের কাছে নতুন, এজন্য তোমরা একটু বিভ্রান্তির মধ্যে আছো। আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম প্রতিবেদনের উপরে, প্রতিবেদনের পরিচিতি, প্রকারভেদ এবং কিছু নিয়ম কানুনও আমি শিখিয়ে দিয়েছি। তো আজকে আমি দু রকমের প্রতিবেদনের লেখার যে নিয়ম সেটি আমি তোমাদের পাঠদান করব। কারণ হচ্ছে তোমরা খুব বেশি ভুল করো প্রতিবেদনে। তোমরা লেখার নিয়মটা আজও রপ্ত করে উঠতে পারোনি, এজন্যই আমি মনে করছি প্রতিবেদনের উপরে আরও একটি ক্লাস নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি সেই বিষয়ে তোমাদের পাঠদান করব। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা সঠিক পদ্ধতিতে প্রতিবেদন লেখা করতেই হবে, চেষ্টা না করতেই হবে। প্রতিবেদন লেখার নিয়মে যদি কোনো হেরফের হয়, কোনো ভুল হয়, তোমরা নাম্বার থেকে বঞ্চিত হবে। এজন্য তোমাদের প্রতিবেদন লেখার সঠিক নিয়মটাই জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি প্রতিবেদন দু প্রকার। তোমরা এর আগেও তোমরা জেনেছ প্রতিবেদন দু রকম হচ্ছে। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আদিষ্ট হয়ে তুমি প্রতিবেদন রচনা করতে উদ্বুদ্ধ হয়েছ, তোমাকে সেভাবেই প্রতিবেদনটা লিখতে হবে। প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ তোমাকে আদেশ করেছে এবং সেটির একটি সূত্র থাকবে, আদেশনামা থাকবে, সেটির প্রেক্ষিতে তুমি সে প্রতিবেদনটা রচনা করবে। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেমন আমাদের স্কুলটা রোটারি স্কুল অ্যান্ড কলেজ একটি প্রতিষ্ঠান, ওয়াসা ওয়াবদা প্রতিষ্ঠান। তো এইসব প্রতিষ্ঠানের উপর কোন অনুষ্ঠানমালার উপরে যে বিস্তারিত বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত একটি নির্দিষ্ট নিয়মে লিখে যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তোমরা এর আগের ক্লাসে জেনেছ প্রতিবেদন মানেই হচ্ছে বস্তুনিষ্ঠ খবর, সরজমিনে দেখে শুনে বিস্তারিত বিবরণ যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করা। দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে আরেক নাম হচ্ছে দাপ্তরিক প্রতিবেদন। দাপ্তরিক প্রতিবেদনের দুটি অংশ থাকে। একটি হচ্ছে তদন্ত প্রতিবেদন। তদন্ত কোন প্রতিষ্ঠানে একটি দুর্ঘটনা ঘটতে পারে, অগ্নিকাণ্ড অথবা হত্যাকাণ্ড অথবা যে কোনো কিছু, যে কারচুপি থাকতে পারে, আর্থিক একটি অসঙ্গতি ধরা পড়ে সেখানে কারচুপির আলামত পাওয়া যেতে পারে। তো সেটির উপরে যথাযথ কর্তৃপক্ষ যখন আদেশ করবেন, তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেন এবং প্রতিবেদন তৈরি করার জন্য আদেশ করেন, তখন যে প্রতিবেদন লেখা হয় সেটি হচ্ছে তদন্ত প্রতিবেদন। আরেকটা হচ্ছে কারিগরি প্রতিবেদন। এই দুটি কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের অংশ। কারিগরি উন্নয়নমূলক, সে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কোনো কাজের বিষয় থাকতে পারে, একটি বাজেট থাকবে, সেই বাজেট পরিকল্পনা, তারপর উন্নয়ন কার্যক্রম। তো সেটির জন্য একটি প্রতিবেদনের দরকার হয়, সে বিষয়ে প্রতিবেদন। সেখানে উন্নয়ন জনস্বার্থে কোনো বিষয় থাকতে পারে, সেটির উপরে যথাযথ কর্তৃপক্ষের কাছে যে প্রতিবেদন লেখা হয় বিস্তারিত, সেটি হচ্ছে কারিগরি প্রতিবেদন।
তো আমরা কি জানলাম? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দুই রকম, একটি হচ্ছে তদন্ত প্রতিবেদন, একটি হচ্ছে কারিগরি প্রতিবেদন। এরপর আসি আমরা 2 নম্বর প্রতিবেদন, যেটির নাম হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কোনগুলো? আগের ক্লাসেও তোমরা জানতে পেরেছ। সংবাদ প্রতিবেদন হচ্ছে সংবাদপত্রে প্রকাশিত হয় অথবা অন্য কোনো মিডিয়াতে প্রকাশিত হয় কোনো ঘটনার উপরে সংবাদকর্মীরা যখন সরেজমিনে প্রতিবেদন করে মিডিয়াতে প্রকাশ করেন অথবা সংবাদপত্রে ছাপান, সেটি হচ্ছে সংবাদ প্রতিবেদন। সেটি কে করেন? সেটি করেন হচ্ছে তাদের নিজস্ব সংবাদদাতা, তাদের যে নিজস্ব রিপোর্টার থাকে তারা করেন। সংবাদ প্রতিবেদন কে করেন? নিজস্ব সংবাদদাতা, যাকে প্রতিবেদক বলা হয় অথবা ইংরেজিতে বলা হয় রিপোর্টার। প্রতিবেদনের অংশ সেটিও তোমাদের জানা। একটি শিরোনাম থাকবে, সূচনা থাকবে, বিষয় থাকবে এবং প্রতিবেদনের স্বাক্ষর, ঠিকানা থাকবে। এই হচ্ছে প্রতিবেদনের অংশ। এখন এই অংশগুলো লেখার ক্ষেত্রে তোমরা যথাযথ নিয়ম অনুসরণ করছো না, যার কারণে প্রতিবেদন লেখায় তোমাদের নাম্বার আসছে না। প্রতিবেদনটা যথাযথ নিয়মে তোমাদের লেখা খুবই অত্যাবশ্যকীয়। আমি দেখো 1 নম্বর প্রতিবেদন। 1 নম্বর প্রতিবেদন কোনটা? প্রাতিষ্ঠানিক। আচ্ছা, এটা আমি অ্যাড করে দেই। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়মটা তোমরা একটু বোর্ডে, আমার শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। ঠিক এভাবে তার গঠনটি হবে। তোমরা যে আধুনিক নিয়মে দরখাস্ত লেখো, সেটির যে নিয়ম সেরকম, কিন্তু বাড়তি কিছু বিষয় এখানে যুক্ত হয়। আধুনিক দরখাস্তের নিয়মে সেটি লেখো। দেখো এখানে সবার উপরে আমরা দেব তারিখ, সবার উপরে থাকবে তারিখ। আজকে কত তারিখ? আজকে তারিখটা হচ্ছে যে তারিখটা সেটি বসিয়ে দিবে 10 তারিখ 10/3/2021 তারিখটা দেবে। তারপর বরাবর ধরো রোটারি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তো আমি পড়াচ্ছি, ধরো স্কুলের নাম রোটারি স্কুল এন্ড কলেজ, তো বরাবর লিখে অধ্যক্ষ লিখবা এভাবে। তারপর তোমরা একটা বিষয় জানো যে তোমাদের প্রতিষ্ঠান, তোমাদের অবস্থান, তোমাদের নাম বোর্ড পরীক্ষায় দেয়া যাবে না। সেক্ষেত্রে সাংকেতিক চিহ্নের মাধ্যমে তোমরা এটি করবে। ক স্কুল এন্ড কলেজ অথবা XYZ যাই তুমি সংকেত নির্বাচন করো সেটি ঠিক হবে। তুমি রোটারি স্কুল এন্ড কলেজ লিখবে না। তুমি কি লিখবে? আমি দিলাম সাংকেতিক চিহ্ন দিলাম র স্কুল এন্ড কলেজ, সাংকেতিক চিহ্ন। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কখনোই বোর্ড পরীক্ষায় স্কুলের নাম দেয়া যাবে না। তোমার অবস্থানটা যেন যিনি পরীক্ষক তিনি বুঝতে না পারেন। তো একটি সাংকেতিক চিহ্ন এই জন্য আমরা ব্যবহার করব এবং সেটি তোমরা এখনই প্র্যাকটিস করবে, তবেই তোমাদের সেটি অভ্যাসে পরিণত হবে। তোমরা একটি সাংকেতিক চিহ্ন দিয়ে তোমাদের নিজের নাম সেটিও সাংকেতিক চিহ্ন, র স্কুল এন্ড কলেজ, তারপর জেলার নাম তুমি ঢাকা দিয়ে দাও, ঢাকা দাও। বিষয়টি ধরো এই যে সম্প্রতি আমাদের যে অনুষ্ঠানটা হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে
যে অনুষ্ঠানটা হয়ে গেল, অধ্যক্ষ মহোদয় তোমাকে সেটির উপরে একটি প্রতিবেদন লেখার জন্য আদেশ করলেন। তুমি সেটির উপরেই একটি প্রতিবেদন লিখছ। তাহলে কি লিখবে? বিষয়টা হচ্ছে মাতৃভাষা দিবস। সূত্র, ওই যে তিনি একটি আদেশ করলেন, সে আদেশনামা, কোন সূত্র ধরে তুমি প্রতিবেদনটা রচনা করবে। এরপর সূত্র রো ক, রো স ক মানে রোটারি স্কুল এন্ড কলেজ। রো স ক আদেশনামা হচ্ছে 20 নম্বর আদেশ। হতে পারে সেটা 23, হতে পারে 50, হতে পারে 100, যে কোনো একটি নাম্বার, এবং সেটি 2021 সাল। তো সূত্রটা হবে এই রকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থী। সূত্রটা হবে এই রকম। তুমি এখানে যেই স্কুলের নামটা লিখবে, যে সাংকেতিক চিহ্ন দিয়ে, এখানে সেটি আসবে। আর একটি নাম্বার থাকবে, একটি সাল থাকবে, বর্তমান সাল। তাহলে দেখো, তারিখ বরাবর অধ্যক্ষ রয় স্কুল এন্ড কলেজ, জেলার নাম ঢাকা লেখো, বিষয় থাকবে, সূত্র থাকবে। এই হবে উপরের নমুনা। কোন প্রতিবেদনের? অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের। তুমি যেই প্রতিষ্ঠানের বিষয়টি নির্বাচন করো, সেই প্রতিষ্ঠানের সূত্র ধরেই তোমাকে সাজাতে হবে। তারপর তুমি কি করবে? তুমি অধ্যক্ষ মহোদয় বরাবর একটি অ্যাপ্লিকেশনের মতো করে লিখবে যে আপনার এত নং সূত্রের আদেশক্রমে আমি আমাদের প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষ্ঠানমালা সম্প্রতি হয়েছে, সেটির উপরে আমি একটি বিস্তারিত প্রতিবেদন আপনার সদয়ে পেশ করছি। এই লিখে তুমি ছোট্ট একটি দরখাস্ত লিখবে। আর তোমরা জানো দরখাস্ত লেখার নিয়ম, সেটি অবশ্যই এক পেজ থেকে আরেক পেজে যাবে না, এক পেজে সীমাবদ্ধ রাখতে হবে, ঠিক দরখাস্তের অংশটুকু। এরপরের অংশটুকু প্রতিবেদনের তো কোনো আকারের সীমাবদ্ধতা নেই, 3 পৃষ্ঠা থেকে 30 পৃষ্ঠা, তারও বেশি হতে পারে, সেটি বিষয়ের উপরে নির্ভর করছে তোমাকে। তবে পরীক্ষায় এত বিস্তারিত লেখার কোনো সুযোগ নেই। পরীক্ষায় একটা সীমাবদ্ধতা লিখবে, সীমাবদ্ধতা অনুসরণ করেই লিখতে হবে তোমাকে। এবং সেটি যে লিখবে অনুষ্ঠানমালা, এরপর তুমি একটি শিরোনাম দিবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের সূচিটা থাকবে, কখন পতাকা উত্তোলন হয়েছে, কখন অতিথি আসলো, বক্তব্য, ধারাবাহিকতা, এগুলি তোমার অনুষ্ঠানমালা, অনুষ্ঠান সূচি, সেগুলি তোমরা বইতে পেয়ে যাবে। এভাবে সাজিয়ে লিখবে। এরপর অনুষ্ঠানের যে বিভিন্ন কার্যক্রম, সেটির ধারাবাহিকভাবে বিবরণ দিবে, এবং সেটি অবশ্যই পয়েন্ট করে করে লিখতে হবে। অবশ্যই তোমাকে পয়েন্ট করে করে লিখতে হবে। এখানে সময়ের সীমাবদ্ধতা এবং জায়গার সীমাবদ্ধতার কারণে আমি সংক্ষিপ্ত করে শুধু নমুনাটা বিবরণ দিয়ে যাচ্ছি। বিস্তারিত লেখা তো এখানে সম্ভব না, তোমরা বুঝতে পারছো। তবে লেখার নিয়মের ব্যতিক্রম কখনোই তোমরা করবে না। সেটি দরখাস্ত লিখো, সেটি ভাব সম্প্রসারণ লেখো, সারাংশ লেখো। প্রত্যেকটার আলাদা আঙ্গিক গঠন আছে, বৈশিষ্ট্য আছে, যারটা তার মতোই লিখতে হবে। অন্য ব্যতিক্রম, অন্য কোনো রকম আঙ্গিক আনা যাবে না। একদম তোমরা সেই নিয়ম ধরে লিখতে হবে। ঠিক এভাবে দরখাস্ত নেবে। তারপর হবে একটা দরখাস্ত অধ্যক্ষ বরাবর, অধ্যক্ষের কাছে তুমি যে প্রতিবেদনটা পেশ করছো সেটি। এরপর একটা শিরোনাম হবে, তারপর তুমি প্রতিবেদনটা বিস্তারিতভাবে পয়েন্ট করে করে স্থাপন করবে। তো এরপর তোমার কি থাকবে? ওই যে অংশ দেখো কি আছে, এরপরে প্রতিবেদকের স্বাক্ষর, ঠিকানা। স্বাক্ষরটা কি হবে? অবশ্যই তোমার নাম লেখা যাবে না, সেটি অবশ্যই তোমাকে ছদ্মনামে লিখতে হবে। যে কোনো প্রতীক চিহ্ন দিতে হবে, ক খ গ এ এক্স ওয়াই জেড, যে কোনো একটি সাংকেতিক চিহ্ন দিয়ে তোমার
নামটা স্বাক্ষরটা করতে হবে। তুমি দশম শ্রেণীতে পড়ছো, গ দশম শ্রেণীর ছাত্র। তো এই হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের কথা। আশা করি এরপর থেকে তোমরা কখনোই প্রতিবেদন লেখায় ভুল করবে না, এটুকু আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি। 2 নম্বর যে সংবাদ প্রতিবেদন, সেই সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম, সেটির আরেক চেহারা সংবাদ প্রতিবেদন। সেটি কেমন? সেটি হচ্ছে এই রকম ভাবে শুরুতে সাজিয়ে নিতে হবে। প্রতিবেদনের প্রকৃতি, কোন প্রকৃতির প্রতিবেদন? রিপোর্টার, তুমি একজন রিপোর্টার, তুমি একজন সংবাদকর্মী, তুমি একটি বিষয়ে রিপোর্ট করছো, তুমি এখন রিপোর্টার। প্রতিবেদনটা কি রকম? এটি কি কোনো বিশেষ প্রতিবেদন নাকি সংবাদপত্রের প্রতিবেদন? প্রতিবেদনের শিরোনাম কি বিষয়ে তোমরা প্রতিবেদন লিখছ? সেটি কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাকি সাম্প্রতিক যে করোনার টিকা প্রদান উপলক্ষে, টিকাদান কর্মসূচির উপলক্ষে, সেটি তুমি লেখো, বিষয়টা লেখো। শিরোনামটা খুব সুন্দর করে লিখতে হবে যাতে পাঠক আকর্ষণ বোধ করে, পাঠের জন্য আকর্ষণ বোধ করে। সংবাদপত্রের প্রতিবেদন খুবই আকর্ষণীয় হতে হবে। সরেজমিনে তদন্তের প্রতিবেদন। তোমরা জানো যে এখানে কোনো আবেগের স্থান নেই। প্রতিবেদক হিসেবে তুমি তোমার আবেগ দিয়ে একটি ঘটনাকে তুমি সাজিয়ে দিলে সেটি প্রতিবেদনে গ্রহণযোগ্য নয়। অবশ্যই তোমাকে সরেজমিনে, মানে ওই স্থানে, ধরো বাজার তুমি তদন্ত করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপরে যদি তুমি প্রতিবেদন লেখো, তোমাকে কি করতে হবে? তোমাকে 2-1টা বাজার পরিদর্শন করতে হবে, একাধিক বাজার তোমাকে পরিদর্শন করে তোমাকে সরেজমিনে তদন্ত করে দেখতে হবে যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ কি, আসলে কি দ্রব্যমূল্য বাড়ছে, বাড়ার কারণ কি, প্রতিকার কি। তাদের কাছ থেকে তুমি, দোকানদারদের কাছ থেকে তুমি সরেজমিনে তাদের বক্তব্যটা তুমি নিলে, কিছু ছবি তোমাকে দিতে হবে সরেজমিনে। তোমাকে তাইলে বাজারের নামগুলো উল্লেখ করতে হবে। সরেজমিনে তদন্তের স্থান, তুমি কোন কোন বাজার পরিদর্শন করে তুমি প্রতিবেদনটা তৈরি করেছো, বাজারের নাম উল্লেখ করতে হবে। তারপর সেটি তুমি তোমার পরীক্ষার খাতায় ক, খ, গ সাংকেতিক দিয়ে দাও। প্রতিবেদনের তৈরির সময়, তুমি কোন সময়ে প্রতিবেদন কার্যক্রম চালিয়েছ সেটি সময়টা নির্ধারণ করবে, তারিখ দিবে। আর সংযুক্তি মানে তোমার হতে পারে সেটি ভিডিও চিত্র, তুমি যেটি বাজারে পরিদর্শন করে ধারণ করেছ, অথবা স্থির চিত্র তোমাকে সংযুক্ত করতে হবে প্রতিবেদনের সাথে, যেটি মিডিয়াতে, যেমন ভিডিও হলে সেটি মিডিয়াতে প্রকাশ হবে প্রকাশের জন্য, আর সংবাদপত্রে ছাপানোর জন্য তোমাকে স্থির কিছু ছবি বাজারের দ্রব্যের উপর দিতে হবে। ঠিক এইভাবে তুমি শুরুটা করতে হবে। সেটি কোন প্রতিবেদন? আমার প্রিয় শিক্ষার্থী, মনে আছে? সংবাদ প্রতিবেদন। ঠিক উপরের অংশটি এভাবে সাজাবে। এরপরে তো যে শিরোনাম, একটা শিরোনাম থাকবে, আকর্ষণীয় শিরোনামটা থাকবে। তারপর বিষয়টা তুমি বিস্তারিত বিবরণ দিবে, সেটি পয়েন্ট করে করে লিখবে। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি হয় সেটি পয়েন্ট করে করে লিখবে। বাজারের এই যে ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতির কারণগুলো কি 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 পয়েন্ট করে করে লেখো। তারপর তুমি কিছু সমাধান, সেটা তোমার আবেগ থেকে লিখলে হবে না, সেটি বস্তুনিষ্ঠ হতে হবে, যে দোকানদাররা কি বলেছে, কি করলে পরে দ্রব্যমূল্যের স্বাভাবিক নিয়ন্ত্রণে আসবে, সেগুলির উপরে তুমি সমস্যাগুলি প্রথম তুলে ধরলে, এরপরে একটা একটা পয়েন্ট করে করে সমাধান দিলে, তবে তোমার নিজস্ব
কোনো আবেগের স্থান এখানে থাকবে না, এটি অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। অবশেষে তোমার স্বাক্ষর সেটিও ছদ্মনামে দিতে হবে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই দুই রকমের প্রতিবেদনের দুটি আঙ্গিক গঠন কৌশল, দু রকমের বৈশিষ্ট্য তোমাদের সেভাবে মেনে তোমাদের প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদন লেখায় আর ভুল হওয়া নয়, আমরা সঠিক প্রতিবেদন লিখতে শিখব। এবং এখন থেকেই যারা নতুন দশম শ্রেণীর ছাত্রী অথবা নবম শ্রেণীর ছাত্রী অথবা এসএসসি পরীক্ষার্থী, আমরা প্রত্যেকেই এই প্রতিবেদনের কাঠামোটা অনুসরণ করে লিখব। তোমরা এই যে বিভিন্ন প্রকাশনায় ছাপানো বইতে একটু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু যেই সঠিক নিয়ম সেটি তোমরা অনুসরণ করবে, এর কোনো বিকল্প নেই। তো আশা করছি আর তোমাদের এই প্রতিবেদন লেখায় ভুল হবে না। আজকে আমার ক্লাস এখানেই সমাপ্তি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।